আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমরা ফেরত এলাম আমাদের ধারাবাহিক ক্লাসে। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কনস্টিপেশন। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ভমিটিং এবং অ্যান্টিএমিটিক ড্রাগস। সো ভমিটিং এটা আসলে ওয়ান অফ দ্য মোস্ট ফ্রিকুয়েন্ট চিফ কমপ্লেইন্টস ইন আওয়ার ক্লিনিক্যাল প্র্যাকটিস। সো ভমিটিং এটা হচ্ছে আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে খুবই ফ্রিকুয়েন্ট একটা চিফ কমপ্লেইন। পেশেন্টরা প্রায় সময় এই কমপ্লেইনটা করে, বোথ মেডিসিন এবং সার্জারির পেশেন্ট ইভেন এবং সাইকিয়াট্রি পেশেন্টরাও দেখা যায় প্রায় সময় এই ভমিটিংয়ের কমপ্লেইন করে। বিশেষ করে তারা সাথে নজিয়া অ্যানোরেক্সিয়া এবং ভমিটিং এই কমপ্লেইনগুলা করে থাকে। সো আর ভমিটিংয়ের বিভিন্ন রকমের কজ আছে। ভমিটিং আসলে অনেক অনেক কারণে হয়ে থাকে। তো বিভিন্ন কজ অনুসারে আমরা ভমিটিংকে বিভিন্নভাবে ট্রিটমেন্ট করে থাকি। পাশাপাশি আমরা বিভিন্ন সময় সিমটোমেটিক ট্রিটমেন্ট হিসেবেও আমরা বিভিন্ন অ্যান্টিএমেটিক ড্রাগস ইউজ করে থাকি। সো এই অ্যান্টিএমেটিক ড্রাগসগুলা আমাদের বিভিন্ন পার্সপেক্টিভে বা বিভিন্ন ক্লিনিক্যাল সিনারিওতে বিভিন্ন রকমের ইউজ হয়। সো আমরা আজকে প্রথমে হচ্ছে ভমিটিংয়ের মেডিসিন ওয়ার্ড রিলেটেড বা এই জাতীয় জিনিসগুলো আমরা একটু আলোচনা করব, যাতে করে আমরা পরবর্তীতে বুঝতে পারি যে আমরা কখন কোন পেশেন্টকে ভমিটিংয়ের জন্য কীভাবে কী ট্রিটমেন্ট করব। সো ভমিটিং এটা আসলে এটা বলা হয় যে এটা একই সাথে অটোনমিক এবং সোমাটিক নার্ভাস সিস্টেমের একটা পাথওয়ের মিক্সচার ফর্মুলেশন। তো বলা হচ্ছে যে ভমিটিং ইজ এ কমপ্লেক্স রিফ্লেক্স। সো রিফ্লেক্স আমরা বুঝতেই পারতেছি রিফ্লেক্স কি জিনিস। রিফ্লেক্সের সংজ্ঞা নিশ্চয়ই মনে আছে। এই রিফ্লেক্স ইজ এন ইনভলেন্টারি মোটর রেসপন্স টু এন অ্যাডিকুয়েট সেন্সরি স্টিমুলাস, নিশ্চয়ই মনে আছে। সো অবশ্যই এটা একটা মোটর রেসপন্স হতে হবে। এটা একটা মোটর রেসপন্স টু এন ইনভলেন্টারি, এটা অবশ্যই একটা ইনভলেন্টারি হইতে পারে। ইনভলেন্টারি মোটর রেসপন্স টু এন সেন্সরি স্টিমুলাস, টু এ সেন্সরি স্টিমুলাস। সো এই সেন্সরি স্টিমুলাসটা আমাদের বিভিন্ন প্র্যাকটিসে বিভিন্ন ফেজে বিভিন্ন রকমের হইতে পারে। সো এই সেন্সরি স্টিমুলাসটাকেই আমরা মূলত ভমিটিংয়ের কজ হিসাবে বলতে পারি। সো এই সেন্সরি স্টিমুলাস যাই হোক, সব ক্ষেত্রে আমরা মোটর রেসপন্সে দুইটাই পাই, একটা হচ্ছে অটোনমিক এবং সোমাটিক নার্ভাস পাথওয়ে দুইটাই অ্যাক্টিভেট হয়। এখানে অটোনমিক নার্ভাস পাথওয়ে আমরা বুঝতেই পারতেছি কেন, কারণ হচ্ছে মোস্ট অফ দ্য ভমিটিং আর ইনভলভড অ্যাসোসিয়েটেড উইথ আওয়ার গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। আর গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্টে সাপ্লাই দেখে অবশ্যই আমরা জানি অটোনমিক নার্ভাস সিস্টেম। সো আমরা বুঝতেই পারতেছি যে আমাদের ভমিটিং রিফ্লেক্সে অটোনমিক নার্ভাস সিস্টেম বেশ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আর সোমাটিক কেন, কারণ হচ্ছে এই ভমিটিং করার সময়, ভমিটিং যখন বের হবে এই ভমিটটা, তখন আমাদের অ্যাবডোমেনের ভিতরে প্রেশারটাকে বাড়াইতে হবে। অ্যাবডোমেনের ভিতরে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশারকে বাড়াইতে হবে। এবং এই অ্যাবডোমিনাল প্রেশারকে বাড়ানোর জন্য এই যে ডায়াফ্রাম আছে, এই ডায়াফ্রামকে কন্ট্রাক্ট করতে হবে। পাশাপাশি এই যে ইন্টারকোস্টাল মাসেল, এই ইন্টারকোস্টাল মাসেলগুলোকে কন্ট্রাক্ট করতে হবে, যাতে করে তারা নিচের দিকে ফোর্স, তারা হচ্ছে এই থোরাসিক ক্যাভিটির উপরে চাপ প্রয়োগ করবে, যেই চাপটা পরবর্তীতে ডায়াফ্রাম দিয়ে লোয়ার পার্টে ট্রান্সমিট হয়ে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশারকে বাড়াবে। সো পাশাপাশি এই যে অ্যাবডোমিনাল মাসেল কি কি আছে আমরা সবাই জানি, যে রেকটাস অ্যাবডোমিনাস মাসেল, তারপরে আছে হচ্ছে দুই পাশে তিনটা করে, একটা হচ্ছে ডিপ ট্রান্সভার্স এক্সটার্নাল অবলিক এবং ইন্টারনাল অবলিক মাসেল যেগুলো আছে, সেই মাসেলগুলা একসাথে কন্ট্রাক্ট করে আমাদের ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশারকে বাড়াতে হবে। সো এইটা ছিল হচ্ছে ভমিটিং এর সোমাটিক পার্ট। ঠিক একই সময় আমাদের এই যে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার, এই লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারটাকে রিল্যাক্স হতে হবে। এই লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারটাকে রিল্যাক্স হতে হবে, এবং এটা হচ্ছে ভমিটিং এর অটোনমিক মোটর পার্ট এর মধ্যে পড়ে। সো কম্বাইন্ড উইথ রিল্যাক্সেশন অফ লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার, এবং যেই কারণে পরবর্তীতে এইরকম একটা ফোর্সিবল প্রজেক্টাইল নেচারে ভমিটিং হয়, এবং গ্যাস্ট্রিক কন্টেন্টটা, কিংবা অনেক ক্ষেত্রে গ্যাস্ট্রিক আরও নিচের কন্টেন্ট, ডিওডেনামের কন্টেন্ট, জেজুনামের কন্টেন্ট, এই রকম পাথওয়েতে রিভার্স পেরিস্টালসিস করে বাইরে বেরিয়ে যায়। সো তার মানে আমরা বুঝলাম যে ভমিটিং আসলে একটা কমপ্লেক্স ফেনোমেনন, এবং এই ভমিটিংটা বিভিন্ন কারণে হইতে পারে। কি কি কারণ সেইটা আমরা একদম উপর থেকে নিচের দিকে যাইতে থাকি, তাইলে জিনিসটা আরো বোঝার সুবিধা হবে। প্রথম কথা হচ্ছে সাইকোজেনিক। সাইকোজেনিক ভমিটিং কি কারণে হইতে পারে, যেমন বুলিমিয়া নার্ভোসা। বুলেমিয়া নার্ভোসা
এই ক্ষেত্রে পেশেন্ট বেশি বেশি খায়, আবার কিছুক্ষণ পরে পরে বমি করে দেয়। কিংবা আরো অনেক সাইকোজেনিক কজ থাকতে পারে, যেমন সাইক্লিক্যাল ভমিটিং সিনড্রোম। যেমন সাইক্লিক্যাল ভমিটিং সিনড্রোম নামে একটা ডিজিজ বা একটা এন্টিটি রয়েছে, একটা সাইকিয়াট্রিক এন্টিটি, সেখানে পেশেন্টেরও এরকম ভমিটিং হয়। তো আরেকটা আছে ক্রনিক নজিয়া অ্যান্ড ভমিটিং সিনড্রোম, এরকম একটা সিনড্রোমও আছে, যেগুলো আসলে মূলত বেশিরভাগ ক্ষেত্রেই সাইকোজেনিক। এরপরে সাইকিয়াট্রিক কজ ছাড়াও অর্গানিক অর্গানিক লিশন হইতে পারে, মানে হচ্ছে অবশ্যই এখানে ব্রেইনের কিছু বা ব্রেইন এবং এই রিলেটেড স্ট্রাকচারগুলোর কোনো ডেফিনিট স্পেসিফিক কোনো কোনো একটা ইনজুরি বা প্যাথোলজি হইতে পারে। যেমন যেমন হইতে পারে এই যে ভেস্টিবুলার নিউরোনাইটিস। আমরা জানি যে ভেস্টিবুলার নিউরন, সে ভেস্টিবুলার নিউক্লিয়াস, এটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ 8। ক্রেনিয়াল নার্ভ 8-এর দুইটা নিউক্লিয়াস ছিল, একটা হচ্ছে কক্লিয়ার নিউক্লিয়াস আর একটা হচ্ছে ভেস্টিবুলার নিউক্লিয়াস। এবং এই ভেস্টিবুলার নিউক্লিয়াসটা আমাদের পজিশন সেন্সের সাথে জড়িত, আমাদের পজিশন সেন্সের সাথে জড়িত। সো এই ভেস্টিবুলার নিউরনগুলো দিয়ে ক্রমাগত আমাদের কানের যে ভেস্টিবুলার অ্যাপারাটাস আছে সেইখান থেকে আমাদের মাথার যে পজিশন, 3 ডাইমেনশনাল অ্যাক্সিসে মাথা কোথায় কোন লোকেশনে আছে, কোন অ্যাক্সিসে আছে, কতটুকু ঘুরছে, কি স্পিডে ঘুরছে, এই ইনফরমেশনগুলো ক্রমাগত আমাদের ভেস্টিবুলার নিউক্লিয়াসে গিয়ে পৌঁছায়, ব্রেন স্টেমের ভেস্টিবুলার নিউক্লিয়াসে গিয়ে পৌঁছায়। তো যদি কোনো কারণে এই নিউক্লিয়াস বা এই নিউরন যদি কোনো কারণে ইনফ্ল্যামেশন হয়, তাহলে দেখা যাবে যে আননেসেসারি অনেক ইম্পালস যাচ্ছে এবং সেই কারণে পেশেন্টের ভমিটিং হচ্ছে। ঠিক এই ঘটনাটাই আমরা দেখি, এইরকম সিমিলার একটা ঘটনা আমরা দেখি হচ্ছে মোশন সিকনেসের বেলায়। মোশন সিকনেসের বেলায় মোশন সিকনেসে কি হয়, যে একটা বাসের মধ্যে আপনি উঠলেন, বাসটা বারবার অ্যাক্সিলারেট করছে, ব্রেক করছে, অ্যাক্সিলারেট করছে, ব্রেক করছে, তারপরে হচ্ছে বারবার এক এক দিকে টার্ন নিতেছে। তো এই অবস্থায় আপনার কানের ভেস্টিবুলার অ্যাপারাটাস থেকে হ্যাফাজার্ড কিছু সিগন্যাল যাচ্ছে ভেস্টিবুলার নিউক্লিয়াসে, যেই কারণে হচ্ছে আপনার ভমিটিং স্টিমুলেট হচ্ছে। এটাকে আমরা বলতেছি হচ্ছে মোশন সিকনেস। তারপরে মাইগ্রেন। মাইগ্রেন হচ্ছে ভমিটিং এর খুবই গুরুত্বপূর্ণ একটা কাহিনী, খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল। মাইগ্রেন কি আমরা জানি, মাইগ্রেন হচ্ছে যে হেডেক, মাইগ্রেন ইজ ওয়ান কাইন্ড অফ হেডেক, এবং এই হেডেকটা খুবই ওর্স একটা হেডেক। ক্লাসিক্যাল মাইগ্রেন, যেটা হচ্ছে খুবই ক্লাসিক্যাল মাইগ্রেন, সেটা হচ্ছে ইউনিল্যাটারাল হেডেক হয়, অর্থাৎ মাথার এক পাশে হেডেক হয়, সাথে নজিয়া এবং ভমিটিং থাকে, এবং আরো কিছু প্রোডম সিমটম থাকতে পারে। রেইজড ইন্টারক্রেনিয়াল প্রেশার, দিস ওয়ান ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। রেইজড ইন্টারক্রেনিয়াল প্রেশার, অনেক কারণে ইন্টারক্রেনিয়াল প্রেশার বাড়তে পারে, অনেক কারণে। এটা হইতে পারে কোনো সিএনএস এ কোনো টিউমার থাকতে পারে, সিএনএস এ কোনো টিউমার থাকতে পারে, অথবা আমাদের যেই সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সেই সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের যেই পাথওয়ে আছে, সেই পাথওয়েতে যদি কোনো কারণে অবস্ট্রাকশন হয়, হাইড্রোসেফালাস হয়, কিংবা আরো অনেক কারণে এই ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়তে পারে। যেমন আরো আমরা অনেক সময় দেখা যায় যে ড্রাগ, আমরা ভুলভাল আইভি ড্রাগ ইনফিউশন করে দিই, ভুলভাল স্যালাইন দিয়ে দিই, তো সেই ক্ষেত্রে আমাদের এই ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়তে পারে। কিংবা অনেক সময় ট্রমা, ইনজুরি, যেই কোনো ট্রমা বা ইনজুরিতে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়তে পারে। তারপরে হচ্ছে মেনিনজাইটিস। মেনিনজাইটিস সাথে আমরা এনসেফালাইটিসও আনতে পারি। এনসেফালাইটিস, মেনিনজাইটিস মানে তো আমরা বুঝি মেনিনজেসের ইনফ্লামেশন, সেখানেও একটা পেশেন্টের ভমিটিং হওয়ার সম্ভাবনা দেখা দেয়। তাহলে আমরা সাইকিয়াট্রিক কজ পড়লাম, তারপরে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের লিশনের কজগুলো পড়লাম ভমিটিং এর, তারপরে হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কজ। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কজ ভমিটিং এর কি হইতে পারে, পেপটিক আলসার ডিজিজ, কার্সিনোমা স্টোমাক, গ্যাস্ট্রোপারেসিস। তো এইখানে এর কারণগুলা, মোট কথা হচ্ছে স্টোমাকের যে কোনো প্যাথোলজিতে এই ভমিটিংটা হইতে পারে। তারপরে ইউরেমিয়া। ইউরেমিয়া একটা কি জিনিস, ইউরেমিয়া হচ্ছে রেনাল ফেলিউরের একটা ফিচার। রেনাল ফেলিউরের ফিচার, রেনাল ফেলিউর হলে কি হবে, বডিতে ইউরিক অ্যাসিড জমা হইতে থাকবে, এবং এই ইউরিক অ্যাসিডগুলা ইন্টেস্টাইনে পেরিটোনাইটিস করতে পারে। তারপরে এই ইউরিক অ্যাসিডগুলা রিপিটেড বিভিন্ন জায়গায় ইনফ্ল্যামেশন তৈরি করতে পারে, এবং এগুলা খুবই নিউরোটক্সিক হিসেবে কাজ করতে পারে, যেই কারণে পেশেন্টের ভমিটিং হইতে পারে। সো ইউরেমিয়া একটা ক্রনিক রেনাল ফেলিউরের পেশেন্টে আপনি ভমিটিং পাইতে পারেন। একটা পেশেন্ট, তার দীর্ঘদিনের ক্রনিক রেনাল ফেলিউর আছে, যদি তার ভমিটিং থাকে, তাহলে এটা ইউরেমিয়ার একটা ফিচার হিসেবে আপনি ডিসক্রাইব করতে পারেন। তারপরে যেই কোনো অ্যাকিউট অ্যাবডোমেন, যেই কোনো অ্যাকিউট অ্যাবডোমেন,
এটা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, অ্যাকিউট কোলিসিস্টাইটিস, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, অ্যাকিউট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, কিংবা কিংবা ইন্টেস্টাইনাল পারফোরেশন, ইন্টেস্টাইনাল পারফোরেশন, কিংবা আরও যেই কোনো কারণে যদি অ্যাকিউট অ্যাবডোমেন ডেভেলপ করে, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাকিউট অ্যাবডোমেনের থেকে ভমিটিং, অ্যাকিউট অ্যাবডোমেন ইনডিউসড ভমিটিং। সো অ্যাকিউট অ্যাবডোমেন অ্যাপেন্ডিসাইটিসের পেশেন্টও একটা পেশেন্ট ভমিটিং বলতে পারে, কোলিসিস্টাইটিসের পেশেন্টও ভমিটিং, প্যানক্রিয়াটাইটিসেরও পেশেন্টও ভমিটিং, এবং ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের পেশেন্টেরও ভমিটিং থাকতে পারে। সো এই ক্ষেত্রে আপনার ডিসাইড করাটা ভেরি মাচ ডিফিকাল্ট যে আসলে কোন অর্গানের প্যাথোলজির কারণে এই ঘটনা ঘটছে। সো তখন আপনাকে একটা প্রপার হিস্ট্রি নিতে হবে, প্রপার ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে, অ্যাবডোমেনের এক্সামিনেশন করতে হবে, কোথায় টেন্ডারনেস আছে। এই অবস্থায় ধরা যাক একটা পেশেন্ট ভমিটিং আছে, প্লাস সে বলল তার রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে, এই যে তার ঠিক এই রিজিয়নটা, এটা তো রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, এই রিজিয়নে পেইন হইতেছে, তাই মানে আপনি বুঝে যাবেন যে এটা অবশ্যই অ্যাকিউট কোলিসিস্টাইটিসের কারণে হয়েছে। ঠিক এই অবস্থায় একটা পেশেন্ট জ্বর নিয়ে আসছে। আচ্ছা, এগুলোর সাথে আমরা একটা জিনিস মাথায় রাখবো, সবগুলোর নামের শেষে ইনফ্লামেশন, আইটিস আছে, আইটিস, যতগুলো নামের সাথে আইটিস আছে, আইটিস শব্দের অর্থ হচ্ছে ইনফ্লামেশন। আর ইনফ্লামেশনে আমরা জানি কি হয়, রুবর, ডলর, ক্যালর, টিউমর, ফাংশিওলিশিয়া। সো ক্যালর, ক্যালর শব্দের অর্থ হচ্ছে টেম্পারেচার। সো এই যে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, অ্যাকিউট কোলিসিস্টাইটিস, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, এগুলোর ক্ষেত্রে পেশেন্টের সাথে আইটিসের ফিচারগুলো অর্থাৎ টেম্পারেচার, হাই গ্রেড টেম্পারেচার অর্থাৎ ফিভার থাকতে পারে। এগুলার আপনি ক্লিনিক্যাল এক্সামিনেশন করে এদের পেশেন্টের ফিভার পাইতে পারেন। ইন্টেস্টাইনাল পারফোরেশনের পেশেন্টের ক্ষেত্রে কেমিক্যাল পেরিটোনাইটিস হয়, কেমিক্যাল পেরিটোনাইটিস হয়। তাহলে এখানেও না আইটিস আছে। তো যেই কোনো জায়গায় আইটিস শব্দের অর্থই হচ্ছে, আইটিস শব্দের অর্থই হচ্ছে ইনফ্লামেশন। আর আইটিস হলে আপনি এখানে অবশ্যই অবশ্যই আপনি ফিভার পাইতে পারেন। সো ঠিক যেটা বলতেছিলাম যে এইখানে যদি আপনার এই একটা পেশেন্ট ফিভার আছে, তার ভমিটিং হইতেছে, এবং সে বলতেছে তার এই যে লোয়ার আইলিয়াক রিজিয়ন, রাইট আইলিয়াক ফোসাতে পেইন হইতেছে, তার মানে বুঝতে হবে এটা ওই পেশেন্টের অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের দিকে যাইতেছে। আবার কোনো পেশেন্ট এপিগ্যাস্ট্রিক পেইন বলতেছে, এপিগ্যাস্ট্রিক পেইন বলতেছে, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই সেটা বলতে পারেন আপনার একটা ডিফারেন্সিয়ালে প্যানক্রিয়াটাইটিস যাবে। আরো সুন্দর করে যদি সে বলে যে ওই পেশেন্ট অ্যালকোহল খাইছে, অ্যালকোহল খাওয়ার পরে তার এই অবস্থা হয়েছে, তাই মানে তো অবশ্যই প্যানক্রিয়াটাইটিসের দিকেই যায় আর কি। সো এই যে অ্যাকিউট অ্যাবডোমেন থেকেও একটা পেশেন্টের ভমিটিং নিয়ে প্রেজেন্ট করতে পারে। তারপরে হচ্ছে অ্যালকোহলিজম। এই যে দেখছেন অ্যালকোহলিজম, অ্যালকোহলিজম ইটসেলফ, অ্যালকোহল ইটসেলফ কজেস ভমিটিং। অ্যালকোহল খুবই টক্সিক এবং খুবই নক্সাস একটা জিনিস। এটা মানে এমন কোনো জিনিস করে না যেটা অ্যালকোহলিজম, মানে এমন কোনো জিনিস নাই যেটা অ্যালকোহলিজম করে না আর কি। সো ব্রেইন থেকে শুরু করে গাট, ইভেন রিপ্রোডাক্টিভ সিস্টেম, সব কিছুকে ধ্বংস করে। সো এরপরে হচ্ছে ড্রাগস, কিছু কিছু ড্রাগস আমাদের, আমরা তো ফার্মাকোলজি পড়ি, যেহেতু আমরা ফার্মাকোলজি স্টুডেন্ট, সুতরাং হচ্ছে আমরা সব ড্রাগের অ্যাডভার্স ইফেক্টে, সব ড্রাগের অ্যাডভার্স ইফেক্টে আমরা লিখি নজিয়া, অ্যানোরেক্সিয়া, ভমিটিং, নজিয়া, অ্যানোরেক্সিয়া, ভমিটিং। সো হ্যাঁ ঠিক আছে, আমরা এটা খাতা ভরানোর জন্য লিখি, কিন্তু মাঝে মাঝে টিচাররা আমাদেরকে প্রশ্ন করে বসে যে এমন কিছু ড্রাগের নাম বলো যারা আসলেই নজিয়া, অ্যানোরেক্সিয়া, ভমিটিং করে। তো তখন আমাদের মাথায় আসে না, তখন আমাদেরকে এই যে এনএসএআইডি, যেই কোনো নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, তারা এই যে পেপটিক আলসার ডিজিজ করতে পারে, অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস করতে পারে, সেক্ষেত্রে আপনার এই যে সেক্ষেত্রে আপনার ভমিটিং নিয়ে প্রেজেন্ট করতে পারে। অপিওয়েডস, অপিওয়েডস হচ্ছে মানে এমন একটা ড্রাগ, কিছুদিন আগে লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম অপিওয়েড যখন মিউ রিসেপ্টরের উপরে কাজ করে তখন তারা কনস্টিপেশন তৈরি করে। আবার কিছু অপিওয়েডস আছে, যেমন ধরা যাক এগুলো হচ্ছে মূলত মডিফাইড টাইপের কিছু, যেমন ট্রামাডল, ট্রামাডল নামে একটা অপিওয়েডস আছে, যারা হচ্ছে, কিংবা নেলবান, নেলবান, নেলবুফিন আর কি, নেলবুফিন, এই টাইপের কিছু অপিওয়েডস আছে যারা হচ্ছে খুবই সফিস্টিকেটেড এবং মডিফাইড টাইপের ড্রাগস। এদের খাইলে হচ্ছে আপনার ভমিটিং হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে। এই কারণে এই ধরনের ড্রাগ দিতেছেন মানে সাথে, বিশেষ করে অপিওয়েডস দেওয়ার সাথে সাথেই পেশেন্টের সাথে সাথে একটা করে অনডেনসেট্রন দেওয়া হয়, অনডেনসেট্রন, যেটা হচ্ছে একটা অ্যান্টিএমেটিক ড্রাগ। সো ট্রামাডল দেওয়া একটা পেশেন্টকে সাথে অনডেনসেট্রন দেওয়া হয়। তারপরে অনেক অ্যান্টিবায়োটিক্স আপনার ভমিটিং করে, অনেক অ্যান্টিবায়োটিক্স, যেমন মেট্রোনিডাজল মোস্ট কমনলি
ভমিটিং এর সাথে অ্যাসোসিয়েটেড। তারপরে হচ্ছে সাইটোটক্সিনস, দিজ আর ভেরি মাচ ইম্পর্টেন্ট। সাইটোটক্সিনস কি হইতে পারে? কিছু ন্যাচারাল সাইটোটক্সিনস, যেমন মাশরুম তো আমরা খাইছি তাই না, ওই যে অ্যামাইনিটা ফাইলয়েডেস, অ্যামাইনিটা ফেলয়েডেস, যেগুলো হচ্ছে খুবই টক্সিক একটা মাশরুম, অ্যামাইনিটা ভাইরোসা, এই টাইপের কিছু মাশরুম থাকে যে মাশরুমগুলো সাইটোটক্সিন আমাদের ভমিটিং করায়। আর হচ্ছে যেটা মাস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কেমোথেরাপিউটিক ড্রাগস। কেমোথেরাপিউটিক ড্রাগস, কেমোথেরাপিউটিক ড্রাগস বলতে আমরা কি বুঝাই? ওই যে আমরা ক্যান্সারের ট্রিটমেন্টে যেই কেমোথেরাপি ইউজ করি, সেই কেমোথেরাপিউটিক ড্রাগসগুলা সবাই সাইটোটক্সিক। এরা সবাই সেলের লাইসিস করে। সেলের লাইসিস করলে সেলের ভিতর থেকে অনেক ইনফ্ল্যামেটরি মেডিয়েটর বাইরে রিলিজ হয়, ফুল বডি জুড়ে একটা ইনফ্ল্যামেশন চলতে থাকে, এবং তখন এর প্রভাবটা আমাদের এই যে ব্রেইনের যেই অংশটা ভমিটিং নিয়ন্ত্রণ করে, অর্থাৎ এরিয়া প্রোস্টেমা, অথবা যেটাকে আমরা বলি কেমোরিসেপ্টর ট্রিগার জোন, সেই কেমোরিসেপ্টর ট্রিগার জোনে এই ধরনের সাইটোটক্সিক ড্রাগগুলা নিজেরা গিয়ে, অথবা এদের মেটাবোলাইট গিয়ে, অথবা এরা যে সেলকে ড্যামেজ করছে সেই ড্যামেজ প্রোডাক্ট গিয়ে ওই কেমোরিসেপ্টর ট্রিগার জোনকে স্টিমুলেট করে প্রচুর প্রচুর ভমিটিং করে। সো এই হচ্ছে আমাদের বিভিন্ন ড্রাগস ইনডিউসড ভমিটিং। এরপরে হচ্ছে কিছু ইনফেকশন। হেপাটাইটিসের পেশেন্ট ভমিটিং নিয়ে প্রেজেন্ট করে। হেপাটাইটিস, বিশেষ করে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, অ্যাকিউট অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, যেটা হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাস এবং হেপাটাইটিস ই ভাইরাস দিয়ে হয় আর কি। সেই অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস এর পেশেন্ট আপনার ভমিটিং নিয়ে প্রেজেন্ট করতে পারে। তারপর হচ্ছে গ্যাস্ট্রোএন্টারাইটিস। গ্যাস্ট্রোএন্টারাইটিস মানে আমরা বুঝতেই পারতেছি যে ইনফ্লামেশন অফ দ্য স্টোমাক অ্যান্ড ইন্টেস্টাইন, মানে হচ্ছে স্মল ইন্টেস্টাইন। সো এইটা কেন হইতে পারে? যেই কোনো ব্যাকটেরিয়া যারা ইন্টেস্টাইনে ইনফ্লামেশন করে, যেমন কলেরা কিংবা সালমোনেলা টাইফয়েড, কিংবা ক্লস্ট্রিডিয়াম পারফ্রিনজেস, কিংবা যেই কোনো ব্যাকটেরিয়া যারা হচ্ছে গ্যাস্ট্রোএন্টারাইটিস বা ইন্টেস্টাইনে ইনফ্লামেশন করতে পারে। তারপর হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। দিস ওয়ান ইজ মোস্টলি মিসড, মানে খুবই কমনলি মিসড একটা জিনিস, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। সো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের পেশেন্টের সেপসিস থেকে শুরু করে সব কিছু হইতে পারে। সো এটাও আমাদের মাথায় রাখতে হবে যে কোনো ইউটিআইওয়ালা পেশেন্ট, বিশেষ করে আপার ইউরিনারি ট্র্যাক্ট। এখন প্রশ্ন দাঁড়ানো হচ্ছে আপার ইউরিনারি ট্র্যাক্ট আবার কি জিনিস? আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এর পেশেন্টের ভমিটিংটা বেশি হয়। আপার ইউরিনারি ট্র্যাক্ট বলতে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে এই যে কিডনি দেখা যাচ্ছে, কিডনি এবং ইউরেটারের ইনফেকশন, সেটা হচ্ছে আপার ইউরিনারি ট্র্যাক্ট। সো কিডনি প্লাস ইউরেটারের যদি ইনফেকশন হয় সেটা হচ্ছে আপার ইউরিনারি ট্র্যাক্ট। সো এই আপার ইউরিনারি ট্র্যাক্টের, আর লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট কোনটা? লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট হচ্ছে এই যে ইউরিনারি ব্লাডার এবং ইউরেথ্রা হচ্ছে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট। সো বিশেষ করে লোয়ার ইউরিনারি ট্র্যাক্টেও দেখা যায় ভমিটিং হইতে পারে, কিন্তু আপার ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশনে ভমিটিংটা বেশি হয়। এইবার আসে হচ্ছে মেটাবলিক। এই দুইটা হচ্ছে আরও কমনলি মিস যায়, যেমন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস এবং অ্যাডিসন্স ডিজিজ, দুইটা মেটাবলিক কজ অফ ভমিটিং। মাঝে মাঝে টিচাররা এটা সরাসরি, বিশেষ করে মেডিসিনের টিচাররা সরাসরি ভাইভাতে এরকম বলে যে মেটাবলিক কজ বা এন্ডোক্রাইন কজ অফ ভমিটিং বলো। সো তখন আপনাকে বলতে হবে যে হ্যাঁ, এটা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস বা অ্যাডিসন্স ডিজিজ থেকে হইতে পারে। সো এইগুলা গেল হচ্ছে আমাদের ওভারঅল গ্রস ভমিটিং এর কিছু কজ। তবে এইখানে সবগুলা কজই দেখানো হচ্ছে খুবই খারাপ কজ, খুবই খারাপ এবং খুবই জঘন্য কিছু কজ দেখানো হইতেছে। তবে ভমিটিং এর একটা ভালো কজ আছে, এটা খুবই খুবই ভালো একটা কজ আছে ভমিটিং এর, সেটা হচ্ছে একটা খুবই গুড নিউজ। সো আশা করি কি গুড নিউজ সেটা সবাই বুঝতে পেরেছেন, যে ভমিটিং এর একটা গুড নিউজ রিলেটেড ভমিটিং হচ্ছে মর্নিং সিকনেস। মর্নিং সিকনেস, যেটা হচ্ছে আর্লি প্রেগনেন্সিতে এই ভমিটিং, নজিয়া ভমিটিংটা হয়ে থাকে, এই টাইপের নজিয়া ভমিটিং হয়ে থাকে। এটা আসলে খুবই মাইল্ড টাইপের একটা ভমিটিং, অল্প ভমিটিং এর তুলনায় এক্ষেত্রে পেশেন্টের অ্যানোরেক্সিয়া বা নজিয়াটাই বেশি থাকে, ভমিটিং তুলনামূলক কমই হয়।
যে পরিমাণ নজিয়া থাকে তার তুলনায় ভমিটিং আসলে কমই হয়। সো মর্নিং সিকনেস এটাও আমাদের ভমিটিং এর একটা গুরুত্বপূর্ণ কারণ। সো এই কারণগুলো আমি আপনাকে পড়ালাম। এর কারণ হচ্ছে এইখান থেকে আপনাকে পেশেন্ট এসে বলবে না যে স্যার আই হ্যাভ গ্যাস্ট্রিক ক্যান্সার, বা স্যার আই হ্যাভ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, সো আই এম হ্যাভিং ভমিটিং। পেশেন্ট এসে আপনাকে এটা বলবে না। পেশেন্ট এসে আপনাকে বলবে স্যার আমি বমি করছি। এখন আপনাকে অত্যন্ত খুঁচায়া খুঁচায়া মেটিকুলাসলি হিস্ট্রি নিতে হবে। ওই ভমিটিংয়ের হিস্ট্রি নেওয়ার পরে আপনাকে ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে হবে, প্রয়োজনে ল্যাব ইনভেস্টিগেশন করতে হবে, তারপরে হচ্ছে আপনি বলতে পারবেন যে হ্যাঁ ওইটা সম্ভবত গ্যাস্ট্রিক ক্যান্সারের কারণে ওই পেশেন্টের ভমিটিং হয়েছে। এখন এই ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন নিয়ে আমরা একটু বলে যাই। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের এটা যে কোনো জায়গায় হইতে পারে। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন একদম মানে ডিউডেনামে হইতে পারে, জেজুনামে হইতে পারে, আইলিয়ামে হইতে পারে, লার্জ গাটে হইতে পারে, স্টোমাকে হইতে পারে, হোয়াটএভার। সো এই ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে 4টা মেইন কার্ডিনাল ফিচার পাওয়া যায়। প্রথম কথা হচ্ছে, ধরা যাক আমি একটা ইন্টেস্টাইন আঁকি, এই হচ্ছে ইন্টেস্টাইনাল লুমেন, এটা অবস্ট্রাক্টেড হয়ে গেছে, তাইলে ফিক্যাল ম্যাটার এইখান দিয়ে আর পারবে না। তখন কি হবে? কনস্টিপেশন। এখন এইখানে ফিক্যাল ম্যাটারগুলো সব এই জায়গায় জমা হইতে থাকবে, যা খাইতেছেন সব এই জায়গায় জমা হইতেছে। তখন কি হবে? এই অংশটা ডিস্টেন্ডেড হবে, এইরকম অনেকগুলা ইন্টেস্টাইনাল লুপ, অনেকগুলা জেজুনাল লুপ, আইলিয়ার লুপ যখন ডিস্টেন্ডেড হয়ে যাবে তখন কি হবে? অ্যাবডোমেনের ডিস্টেনশন হবে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন হবে। তারপরে এই জিনিসটার যখন লোড আরো বেশি বেড়ে যাবে, বা যখন এই ইন্টেস্টাইনের অবস্ট্রাকশনটা আরো প্রক্সিমালি হবে, তখন এই পেশেন্ট কি করবে? যা খাইছে সেগুলো সব বাইরে বের করে দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ ভমিটিং হবে। আর কি হইতে পারে? এই যে অ্যাবডোমেনটা ডিস্টেন্ডেড হইতেছে, এর জন্য পেইন হবে না, পেইন সেন্সিটিভ রিসেপ্টরগুলা স্ট্রেচ হবে না, অবশ্যই তারা স্ট্রেচ হবে, তাহলে তারা যদি স্ট্রেচড হয় তাহলে পেইন হবে। সো এই 4টা হচ্ছে আমাদের ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের একদম কার্ডিনাল ফিচার। তবে যেটা দেখা যায় যে ডিস্টাল ইন্টেস্টাইনে অবস্ট্রাকশন হলে কনস্টিপেশনটা বেশি দেখা যায়। ডিস্টাল ইন্টেস্টাইন বলতে আমরা কি বুঝাই? ডিস্টাল ইন্টেস্টাইন বলতে আমরা বুঝাইতেছি হচ্ছে রেকটাম বা কোলন, সেখানে যদি অবস্ট্রাকশন হয় তখন হচ্ছে কনস্টিপেশনটা, অ্যাবডোমিনাল ডিস্টেনশনগুলা এগুলা বেশি দেখা যায়। আর যখন প্রক্সিমাল ইন্টেস্টাইন মানে হচ্ছে ধরা যাক গ্যাস্ট্রিক আউটলেটে যদি অবস্ট্রাকশন হয় তখন সেক্ষেত্রে, বা ডিউডেনামে যদি কোনো অবস্ট্রাকশন হয়, বা জেজুনামে কোনো অবস্ট্রাকশন হয়, তখন সেক্ষেত্রে ভমিটিংটা বেশি বেশি প্রিডমিনেন্টলি দেখা যায়। সো এই হচ্ছে আমাদের ভমিটিং এর কজগুলা সম্পর্কে আলোচনা। ভমিটিং এর কজগুলাকে আমরা মোটা দাগে যদি আপনি এতগুলা মনে রাখতে চেষ্টা করেন, আপনি মনে রাখতে নাও পারেন, জাস্ট এভাবে মনে রাখেন: সাইকোজেনিক, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কজ, অ্যাকিউট অ্যাবডোমেন, তারপরে হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল কজ, ইনফেকশাস কজ, মেটাবলিক কজ এবং ড্রাগস। জাস্ট হিন্টসগুলা মাথায় রাখলেই দেখবেন যে বাকিগুলা অটোমেটিক্যালি চলে আসতেছে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কজ মাথায় রাখলে আপনার চলে আসবে মোশন সিকনেস, আপনার ভেস্টিবুলার নিউরাইটিস, আপনার ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেশি, বা আপনার মেনিনজাইটিস, মাইগ্রেন। সো এগুলা তখন আপনার জাস্ট আপাতত পয়েন্টগুলো যদি মানে বড় ডার্ক বোল্ড পয়েন্টগুলো যদি মাথায় রাখতে পারেন, দেখবেন নিচে ছোট পয়েন্টগুলো অটোমেটিক্যালি মাথায় চলে আসতেছে। ওই যে বললাম, পেশেন্ট এসে আপনাকে বলবে না যে তার প্যানক্রিয়াটাইটিস হয়েছে, আপনাকে হিস্ট্রি নিয়ে এক্সামিনেশন করে দেখতে হবে। সো হিস্ট্রি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো আমরা দেখি একটা পেশেন্ট যদি আপনাকে বলে যে এই যে ইফ এ পেশেন্ট কমপ্লেন্স অফ ভমিটিং, হোয়াট ইউ শুড আস্ক। সো প্রথমে আপনাকে বলতে হবে যে একটা আমরা মনে রাখি যে একটা সংক্ষেপে একটা ছোট ইয়া আছে, সেটা হচ্ছে ওডি পারা, ODPARA। ওতে হচ্ছে অনসেট, ডিতে হচ্ছে ডিউরেশন, পিতে হচ্ছে প্রগ্রেশন, এতে হচ্ছে অ্যাসোসিয়েশন, আরতে হচ্ছে রিলিভিং ফ্যাক্টর, আর এতে হচ্ছে অ্যাগ্রেভেটিং ফ্যাক্টর। সো অনসেট কখন হয়েছে, ভমিটিং কবে থেকে হইতেছে, অনসেট মানে অনসেটটা কি অ্যাকিউট ছিল, মানে হঠাৎ করে সে সকালবেলা উঠে বমি শুরু করে দিয়েছে, নাকি না তার ধীরে ধীরে অনেকদিন ধরে নশিয়া হইতেছিল, অনেকদিন ধরে বমি বমি করবে করবে, তারপরে হঠাৎ করে তারপরে সে একদিন বমি করেই দিছে এইরকম। তারপরে ডিউরেশন মানে সে কয়দিন ধরে বমি করতেছে। প্রগ্রেশন মানে তার এই বমিটা কি বাড়তেছে, নাকি আগে যেরকম ছিল 3 দিন আগে যেরকম ছিল ওই রকমই আছে, নাকি বাড়ছে নাকি কমছে, প্রগ্রেশন। এতে হচ্ছে অ্যাসোসিয়েশন,
বা অ্যাগ্রেগেটিং ফ্যাক্টর বলতে পারি আমরা, অ্যাগ্রেভেটিং ফ্যাক্টর, বা বমিটা কোন খাবার খাইলে বেড়ে গেছে বা কোন, আর এটা হচ্ছে রিলিভিং ফ্যাক্টর, রিলিভিং ফ্যাক্টর। আর এতে হচ্ছে অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন। সো এই অ্যাসোসিয়েশনটাই হচ্ছে মোস্ট, মানে সব ডিজিজ সব সিনড্রোম ওয়াইজ আলাদা আলাদা বা ভ্যারি করে। সো এখন আমরা দেখব যে এই যে হাউ লং, এই যে ডিউরেশনটা তারা জিজ্ঞেস করলো ভমিটিংটা কবে। ভমিটিং যদি দীর্ঘদিনের হয় তাহলে সেক্ষেত্রে এক ধরনের ডিফারেন্সিয়াল আপনার মাথায় আসতে হবে। ভমিটিং যদি অ্যাকিউট হয়, অল্প কিছুদিনের হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনার মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে ভমিটিং এর জন্য স্পেশালি কিছু প্রশ্ন তো করা লাগবেই। সেটা হচ্ছে দিনে কয়বার ভমিটিং হয়, বমি দিনে কয়বার হয়, এটা দিয়ে আপনি ভমিটিং এর সিভিয়ারিটি, এই যে ওডি পারা এস, এস দিয়ে হচ্ছে সিভিয়ারিটি, 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 এখানে আপনি সিভিয়ারিটি বুঝে গেলেন যে দিনে কয়বার ভমিটিং হইতেছে। এবং তারপরে হচ্ছে আরো কি কি প্রশ্ন করবেন, হোয়াট আর দ্য কন্টেন্টস অফ ভমিট, আপনি যে তাকে জিজ্ঞেস করবেন আপনার যে বমিটা হয় ওই বমির মধ্যে কি থাকে, বমির মধ্যে কি মানে যেই খাবারটা খাইছেন খাবারটা গোটা গোটা বেরিয়ে যায়, নাকি খাবারটা একটু নরম হয়ে একটু দলা পাকায়া বের হয়, নাকি বমির মধ্যে শুধুই পানি বেশি থাকে, লিকুইড খাবারই বেশি থাকে, লিকুইড জাতীয় জিনিসই খাবার বেশি থাকে, নাকি আসলে বমি আপনি ফাংশনাল, মানে বমিতে কন্টেন্টের পরিমাণ খুবই ছিলই না, আপনি নিজে বানাইতেছেন, ওই রকম হইতে পারে। সো এটা হচ্ছে ডেঞ্জার সাইন, হোয়াট ডাজ ইট কন্টেইন এনি ব্লাড, এটা হচ্ছে ডেঞ্জার সাইন। হেমাটোমেসিস থাকলে আমাদেরকে এই ভমিটিংটা, এক্ষেত্রে আমাদেরকে হিমাটোসিস কেন হয়েছে তার আরো একটা হিস্ট্রি নিতে হবে, এবং প্রয়োজনে এক্ষেত্রে আমাদেরকে আপার জিআইটি এন্ডোস্কোপি করতে হবে, আপার জিআই এন্ডোস্কোপি করে দেখা লাগবে। হোয়াট ইজ দ্য কালার অফ ভমিটাস, এটাও ভেরি মাচ ইম্পর্টেন্ট। ভমিটাসের কালার যদি গ্রিন হয়, গ্রিন হয় তাহলে বুঝতে হবে এটা হচ্ছে বাইল মিক্সড, বাইল মিক্সড। এখন প্রশ্ন হচ্ছে অ্যানাটমি থেকে আমরা জানি বাইল কবে আসবে, বাইল কখন আসে, বাইল আসে এই কমন বাইল ডাক্ট দিয়ে। সো ভমিটাসের যদি কালার গ্রিন হয় তার মানে নিশ্চয়ই ভমিটাসের কন্টেন্ট, এই যে অ্যাম্পুলা অফ ভাটার, অ্যাম্পুলা অফ ভাটার যেটা ডিওডেনাম আছে, এই যে এইখানে ডিওডেনাম আছে আর এখানে অ্যাম্পুলা অফ ভাটার আছে, ভমিটাসের কন্টেন্ট যদি আপনার সবুজ, কালার যদি সবুজ হয় তার মানে অবশ্যই ভমিটাসের মধ্যে এখানে বাইল ছিল, এখানে বাইল মিক্সড। তার মানে এই যে এটা যদি বাইল মিক্সড এখানে যায় তার মানে এক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে ভমিটাসের কন্টেন্টটা অবশ্যই অবশ্যই ডিওডেনামের ডিস্টাল থেকে আসতেছে, ডিওডেনামের ডিস্টাল থেকে আসতেছে। কিন্তু যদি কোনো পার্সনের কার্সিনোমা অফ স্টোমাক থাকে তাহলে তার এই জায়গাটার মধ্যে অবস্ট্রাকশন হয়ে গেছে, ধরেন স্টোমাকের গ্রোথ হয়ে ক্যান্সার হয়ে এই জায়গায় অবস্ট্রাকশন হয়ে গেছে, তখন এই বাইল কি জীবনেও চাইলেও এখানে আসতে পারবে, পারবে না। তখন ওই পেশেন্টের ভমিটিংয়ে আপনি সবুজ পাবেন না, তখন আপনি সেটা বাইল স্টেইনড হবে না, বরং তখন ওই পেশেন্ট কি কি বলবে, সাওয়ারি ভমিটিং, সাওয়ারিং। সাওয়ারি মানে হচ্ছে তার কাছে মনে হবে যে এটা হয়তো বা একটু একটু টক টাইপের, কারণ কি এইচসিএল, এইচসিএল আছে এখানে, এইচসিএল জিনিসটা হচ্ছে টক টাইপের। আর এই ক্ষেত্রে বাইল মিক্সড ভমিটিং এটা বলবে সে বিটার, বিটার মানে কি, বিটার মানে হচ্ছে তিতা। সো ভমিটিং এর কন্টেন্টটা কিরকম স্বাদের ছিল এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে, এটা কি টক স্বাদের ছিল নাকি এটা কি তিতা স্বাদের ছিল। সো যদি তিতা হয় তার মানে বুঝতে হবে যে অবস্ট্রাকশনটা নিশ্চয়ই ডিস্টালি হয়েছে, এই অ্যাম্পুলা অফ ব্যাটারের চাইতে ডিস্টালি এই জায়গার মধ্যে অবস্ট্রাকশন হয়েছে, যেই কারণে বাইল সহ আপনি বাইরে নিয়ে আসছে। আর যদি পেশেন্ট বলে যে না, কালারও সবুজ ছিল না, তিতাও ছিল না, বরং টক ছিল, তার মানে বুঝতে হবে যে এটা আসলে ভমিটিং এর কন্টেন্টটা স্টোমাক হইতে আগত। এই যে ইজ ইট অ্যাসোসিয়েটেড উইথ নশিয়া, ম্যাক্সিমাম ভমিটিং নশিয়ার সাথে অ্যাসোসিয়েটেড থাকে, এক্সেপ্ট ফর ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার যদি বেড়ে যায়, আইসিপি বেড়ে গেলে সেক্ষেত্রে আপনার নজিয়া ছাড়াই ভমিটিং হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনার নজিয়া ছাড়াই ভমিটিং হয়ে যেতে পারে। ডাজ ইট অকার ইন দ্য মর্নিং অনলি, এইটা ওই যে মর্নিং সিকনেস, প্রেগনেন্সি রিলেটেড ভমিটিংকে ইন্ডিকেট করে যদি ইয়েস হয়। ডু ইউ ইনডিউস ভমিটিং, এইটা হচ্ছে আরো মজার জিনিস। ইনডিউস ভমিটিং কি জিনিস, আমরা তো গ্যাগ রিফ্লেক্স জানি তাই না, গ্যাগ রিফ্লেক্স, গ্যাগ গ্যাগ রিফ্লেক্সে কি হয় যে আমাদের আলজিব্বা বা ইউভিলার মধ্যে যদি কোনো সাবস্টেন্স লাগে তখন একটা গ্যাগ বা একটা ভমিটিং এর একটা রিফ্লেক্স তৈরি হয়। তো ওই পেশেন্ট কি করে, পেশেন্ট নিজের আঙ্গুল আলজিব্বার মধ্যে বারবার গুতায়,
পেশেন্ট নিজের আঙ্গুল আলজিবার মধ্যে গুতায় ইচ্ছা করে বমি তৈরি করে, এটাকে বলা হচ্ছে ইনডিউস ভমিটিং। এই ইনডিউস ভমিটিং এর ক্ষেত্রে আপনার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে দুইটা জিনিস আসে, এক হচ্ছে বুলেমিয়া নার্ভোসা। বুলেমিয়া নার্ভোসা মানে হচ্ছে আপনার পেশেন্টের কোনো সাইকিয়াট্রিক ডিসঅর্ডার আছে, অথবা অথবা আরেকটা ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন মানে হচ্ছে এই যে স্টোমাকের আউটলেটটা অবস্ট্রাকশন হয়ে গেছে, এখন পেশেন্ট যা খাইছে স্টোমাক অনেক বেশি ডিস্টেন্ডেড হয়ে গেছে, এই ডিস্টেন্ডেড স্টোমাকের কারণে পেশেন্ট খুবই অস্বস্তি বোধ করতেছে। পেশেন্ট মনে করতেছে যেমনেই হোক এই স্টোমাকের কন্টেন্টটা যদি বাইর করতে পারি তাহলেই বাঁচি। তো এই কারণে পেশেন্ট ইচ্ছা করে বমি করে আলজিব্বার মধ্যে আঙুল দিয়ে, তখন এইখানে স্টোমাকের কন্টেন্ট কিছুটা বাইরে বেরিয়ে যায়, কন্টেন্ট বাইরে বেরিয়ে গেলে পেশেন্টটা কিছুটা শান্তি পায়। ওয়াজ দ্য ভমিটিং প্রজেক্টাইল ইন নেচার, এটাও হচ্ছে ওই গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনকে ইন্ডিকেট করে যদি প্রজেক্টাইল ভমিটিং হয়। এবং এটা বিশেষ করে হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চাদের হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ পাইলোরিক স্টেনোসিস, কনজেনিটাল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস দেখা যায়, মানে বাচ্চাদের জন্ম থেকেই পাইলোরিক স্টেনোসিস। এই পাইলোরিসের এইখানে মাসেলের লেয়ার অনেক বেশি থাকে, বড় হয়ে এটা মাসেল লেয়ার বেশি হয়ে যায়। সো বাচ্চার জন্মের কিছুদিন পরেই দেখা যায় যে এই জায়গাটা পুরাপুরি স্টেনোসিস হয়ে গেছে এবং বাচ্চা ভমিটাস শুরু করে দিছে, এটা জন্মে 2-3 দিন পরেই দেখা যায়। সো ওই ক্ষেত্রে বাচ্চার ভমিটিংটা প্রজেক্টাইল ইন নেচার হয়। ডাজ ভমিটিং রিলিভ, এই যে এটা বললাম যে বমি করার পরে কি আপনার অ্যাবডোমিনাল পেইন বা ডিসকমফোর্ট কমে যায় বা বেড়ে যায় কিনা, ওই যে যেগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যেটা ইনডিউসড ভমিটিং, ওই ক্ষেত্রেই দেখা যায় যে বমি করার পরে পেশেন্টের ডিসকমফোর্ট বা অস্বস্তি কমে যায়, এই কারণে পেশেন্ট বারবার বমিটা ইনডিউস করতে থাকে। ইজ ইট অ্যাসোসিয়েটেড উইথ সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন অর অ্যাবসলিউট কনস্টিপেশন ফলোড বাই ডিস্টেনশন অফ অ্যাবডোমেন, এইটা ইন্ডিকেট করে হচ্ছে এই যে আমরা বলতেছিলাম ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ফিচার কি কি ছিল, কনস্টিপেশন, তারপরে ডিস্টেনশন, তারপরে অ্যাবডোমিনাল পেইন আর ভমিটিং। তাইলে এটা কিসের দিকে ইন্ডিকেট করে, এটা ইন্ডিকেট করে হচ্ছে ইন্টেস্টাইনাল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের দিকে। ইজ দেয়ার এনি রিলেশন টু ফুড, এই যে ভমিটিংটা ওই যে কিছু ক্ষেত্রে দেখা যায় যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হলে পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় কি, পেশেন্ট যারা, এটা তো বাংলাদেশে খুব একটা কম হয় কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখা যায় যে পেশেন্ট মদ খায়, অ্যালকোহল খায়, অ্যালকোহল থেকে তার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হতে পারে। সেই ক্ষেত্রে সে এই যে সে বলবে যে আমি কালকে রাত্রে সুরা খাইছিলাম, সুরা খাওয়ার পর থেকেই বমি আসতেছে। সো এইটা হচ্ছে তখন আপনাকে বিশেষ করে অ্যালকোহল নিজে প্যানক্রিয়াটাইটিস না হইলেও শুধুমাত্র অ্যালকোহল খাইলেও কোনো অসুবিধা, প্যানক্রিয়াটাইটিস হয় নাই, প্যানক্রিয়াস সুস্থ আছে, তারপরেও ভমিটিং হইতে পারে। ইজ দেয়ার ইন হিস্ট্রি অফ হেড ইঞ্জুরি, এটা কেন দরকার, এটা হচ্ছে আমাদের রেইজড আইসিপি, হেড ইঞ্জুরি হলে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে যাবে, সো তখন ভমিটিং হবে। আর ইউ টেকিং এনি ড্রাগস, অবশ্যই ড্রাগ হিস্ট্রি তো ভেরি মাচ ইম্পর্টেন্ট। রেডিয়েশন থেরাপি, কেমোথেরাপি, ভেরি মাচ ইম্পর্টেন্ট। কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি, এগুলোতে কি হয়, সেল ড্যামেজ হয়, সেল ড্যামেজ হলে সেলের ভিতর থেকে যেসব প্রোডাক্ট আছে সেই সব প্রোডাক্টগুলো বেরিয়ে যায়, সেলের ভিতরের প্রোডাক্ট বাইরে বেরিয়ে আসা মানে হচ্ছে এক্ষেত্রে একটা ইনফ্ল্যামেটরি ট্রিগার। সো সেইটা বিভিন্ন রকমের ইনফ্ল্যামেটরি কেমিক্যালস, মেডিয়েটর সাবস্টেন্স যেমন লিউকোট্রাইন বা আরো হাবিজাবি অনেক কিছু, ইন্টারলিউকিন, অনেক কিছু তৈরি হয়। সো এইসব কেমিক্যাল মেডিয়েটরগুলা আপনার ব্রেইনের যেই কেমোরিসেপ্টর ট্রিগার জোন আছে সেইখানে গিয়ে স্টিমুলেট করে ভমিটিং করে। এই যে ইন ফিমেল পেশেন্ট আস্ক অ্যাবাউট অ্যামেনোরিয়া, অ্যামেনোরিয়া কেন, ওই ফিমেল পেশেন্ট বলতেছে আমার ভমিটিং হইতেছে, আমার 2 মাস ধরে মাসিক হয় না, তখন মানে কি, মানে হচ্ছে সুখবর আছে সামনে, এইরকম আর কি। তারপরে হচ্ছে ইজ ইট অ্যাসোসিয়েটেড উইথ চেস্ট পেইন, হেডেক, টিনিটাস, ভার্টাইগো, ফিভার, এগুলো হচ্ছে খুবই মানে এগুলো হচ্ছে মোটামুটি সিস্টেমিক কিছু জিনিস। সো এখানে একটা জিনিস বলা হয় নাই যে অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফেকশন, অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফেকশনেও কিন্তু পেশেন্ট ভমিটিং এবং ডিহাইড্রেশন, সোয়েটিং, চেস্ট পেইন এগুলোর সাথে ভমিটিং থাকতে পারে। সো সেই ক্ষেত্রে পেশেন্টের চেস্ট পেইন এটা হচ্ছে অ্যাকিউট এমআই এর সাথে রিলেটেড, হেডেক হচ্ছে মাইগ্রেনের জন্য, টিনিটাস হচ্ছে ভেস্টিবুলার নিউরাইটিস। ওই যে কজ ওয়াইজ আপনাকে জানতে হবে যে ভেস্টিবুলার নিউরাইটিস হলে পেশেন্টের টিনিটাস মানে হচ্ছে কি, কানের মধ্যে সে শোঁ শুনবে, ভেস্টিবুলার নিউরোনাইটিস, ভেস্টিবুলার নিউরাইটিস। ভার্টাইগোতেও এই সেম ভেস্টিবুলার নিউরাইটিস।
ফিভার, আমরা বলছি ফিভার কি, যেই কোনো ইনফ্লামেশন, যেই কোনো অ্যাকিউট অ্যাবডোমেন পেশেন্ট, এই যে কোলিসিস্টাইটিস হতে পারে, অ্যাপেন্ডিসাইটিস হতে পারে, প্যানক্রিয়াটাইটিস হতে পারে, ইন্টেস্টাইনাল পারফোরেশন হতে পারে। যদিও পারফোরেশনে আসলে ভমিটিংটা খুব একটা বেশি প্রিডমিনেন্ট না, ভমিটিং পারফোরেশনটা যদি আগে অবস্ট্রাকশনের সাথে রিলেটেড হয় তখন হইতে পারে। এমনিতে ইন্টেস্টাইনাল পারফোরেশন আসলে খুব একটা ভমিটিং হয় না, এটা আমরা আপাতত চাইলে বাদই দিতে পারি, এটা আসলে বাদ দিতে পারি। সেক্ষেত্রে মেনলি পেরিটোনাইটিস হয়, পেরিটোনাইটিসটা ডেভেলপ করে। সো অন্য যে কোনো কারণে পেরিটোনাইটিস হইলেও, যেমন ইউরেমিয়ার কারণেও পেরিটোনাইটিস হতে পারে, সেক্ষেত্রে ভমিটিং হতে পারে। জন্ডিস, জন্ডিস সাথে থাকলে মানে এটা অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসের দিকে যাইতেছে, অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসের দিকে যাইতেছে। ডায়রিয়া, এটা গ্যাস্ট্রোএন্টারাইটিসের দিকে যাইতেছে, গ্যাস্ট্রোএন্টারাইটিসের দিকে যাইতেছে। ওয়েট লস, এটা কার্সিনোমা স্টোমাক বা কোনো জিআই ম্যালিগনেন্সি এদিকে যাইতেছে, হেপাটিক রেনাল মাইগ্রেন কার্সিনোমা ওই দিকে যাইতেছে আর কি। সো এইগুলো হচ্ছে আমাদের, একটা পেশেন্ট যদি ভমিটিং করে, ভমিটিং নিয়ে আসে, তাইলে তাকে আপনার এই প্রশ্নগুলা জিজ্ঞেস করা লাগবে। এই প্রশ্নগুলা জিজ্ঞেস করলে আপনার একটা ভমিটিং এর কমপ্লিট হিস্ট্রি হবে। তাহলে এই জিনিসটা আমি কোত্থেকে নিছি? এইটা আমি নিছি হচ্ছে এবিএম আবদুল্লাহ স্যারের বই থেকে। এবিএম আবদুল্লাহ স্যারের লং কেস বইয়ে দেখবেন এইরকম হিস্ট্রি রিলেটেড জিনিসপত্র দেওয়া আছে, এইরকম কোন কোন হিস্ট্রি কি হয় সেগুলো দেওয়া আছে। তো এখন এই যে এখানে দেখেন, তারা নন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, আবদুল্লাহ স্যারের বইয়ে সুন্দর একটা নেমোনিক দিছে, যে নন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কজেস অফ ভমিটিং এর একটা সুন্দর নেমোনিক তারা দাঁড় করাইছে। কি ABCDEFGHI। এতে হচ্ছে অ্যাকিউট রেনাল ফেলিউর, কেন? ওই যে ইউরেমিয়া। তারপরে হচ্ছে অ্যাডিসনস ডিজিজ, দেখছেন চলে আসছে। বিতে হচ্ছে ব্রেইন ডিজিজ, মানে হচ্ছে রেইজড ইন্টারক্রেনিয়াল প্রেসার, ব্রেইন স্টেম লিশন এগুলা। সিতে হচ্ছে অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। ইতে ইয়ার ডিজিজ, এই যে ল্যাবিরিনথাইটিস, মিনিয়ার্স ডিজিজ, ভেস্টিবুলার নিউরোনাইটিস, ভেস্টিবুলার নিউরাইটিস। তারপরে হচ্ছে ফরেন সাবস্টেন্স, অ্যালকোহল, ড্রাগ। জিতে হচ্ছে গ্র্যাভিডিটি, মানে হচ্ছে গ্র্যাভিডিটি আহ, মানে হচ্ছে প্রেগনেন্সি আর কি। সো প্রেগনেন্সিতে একটা হইতে পারে মর্নিং সিকনেস, যেটা হচ্ছে খুবই মাইল্ড, আরেকটা হচ্ছে হাইপার এমেসিস গ্র্যাভিডেরাম, এইটা কিন্তু খুবই সিভিয়ার। এইটা খুবই সিভিয়ার মেটাবলিক অ্যাবনর্মালিটি করে, সিভিয়ার ভমিটিং হয় এক্ষেত্রে। এই ক্ষেত্রে পেশেন্টের সিভিয়ার ভমিটিং হয় এবং মেটাবলিক অ্যাবনর্মালিটি হয়। কিন্তু যেটা মর্নিং সিকনেস নর্মাল, সেটার ক্ষেত্রে ভমিটিংটা মানে হয় আর কি, খুব একটা বেশি না। হাইপার ক্যালসেমিয়া, এটা থেকেও ভমিটিং হইতে পারে। তারপরে ইনফেকশন, এই যে মেনিনজাইটিস, এনসেফালাইটিস, অ্যাপেন্ডিসাইটিস। তারপরে সাইকোজেনিক কজ। তাইলে এই যে এইগুলো হচ্ছে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কজ অফ ভমিটিং। তো কেউ চাইলে এই সূত্রটা দিয়েও মাথায় রাখতে পারেন, ABCDEFGHI P সাইকোজেনিক। সো এইখানে তারা হচ্ছে এখন এই যে কোশ্চেনগুলো আপনি করছেন, এই কোশ্চেনগুলোকে নিয়ে তারা একটু বিস্তারিত আলোচনা, বিশ্লেষণ, ব্যাখ্যা দিবে আর কি। সো দিয়ে আমরা একটু ব্যাখ্যা দিয়ে যাই কন্টেন্টস অফ ভমিটিং, যে ভমিটিং এর কন্টেন্ট কেন জানা দরকারি। ফুড ইনটেক অন প্রিভিয়াস ডে ইন্ডিকেটেড পাইলোরিক স্টেনোসিস, মানে হচ্ছে এই যে নট স্টেইনড উইথ বাইল, বাইল স্টেইন না মানে সবুজ না, আগের দিন কি খাবার খাইছে সেটা একদম গোটা গোটা বেরিয়ে গেছে, মানে হজম হয় নাই, মানে ভিতরের দিকে নিচের দিকে যায়ই তো নাই, তাহলে হজম হবে কেমনে? বাইল স্টেইন কন্টেন্ট ইন্ডিকেটস অবস্ট্রাকশন ডিস্টাল টু পাইলোরাস, এটা আমরা বলছি। তারপরে হচ্ছে ফিক্যাল ভমিটিং। ফিক্যাল ভমিটিং মানে কি, যে ভমিটিং এর কন্টেন্টটা মানে খুবই দুর্গন্ধযুক্ত, মানে মনে হয় যেন মানে পায়খানার গন্ধের মতো আর কি। সো এইটা কি ইন্ডিকেট করে? এইটা ইন্ডিকেট করা হচ্ছে ডিস্টাল স্মল বাওয়েল অবস্ট্রাকশন। মানে কি? মানে হচ্ছে ফিসিস তৈরি হইতে তো সময় লাগবে, তাই না? ফিসিস তো আর একদিনে তৈরি হবে না, মানে একদিনেই তৈরি হবে মানে হুট করে তো আমার প্রক্সিমাল ইন্টেস্টাইনে তৈরি হবে না। ডিউডেনামে তো আর ফিসিস তৈরি হবে না, ডিউডেনামে খাবারের কন্টেন্ট অলমোস্ট মানে কাইলের মতোই থাকে, ফিসিসের মতো আর হয় না। পরবর্তীতে ডিউডেনাম থেকে জেজুনামে যাবে, জেজুনাম থেকে আইলিয়ামে যাবে। সো আইলিয়ামে গেলে মোটামুটি তার একটা ফিকাল লিকুইডিটি, মানে ফিকিস, মানে পায়খানার মতো একটা লিকুইডিটি বা কালার বা অডর বা টেক্সচার, গন্ধ এইরকম ডেভেলপ করে। সো এইরকম ভমিটিং যদি হয়, তার মানে হচ্ছে অবস্ট্রাকশনটা অনেক দূরে আছে, অনেক দূরে আছে, মানে অবস্ট্রাকশনটা আইলিয়াম বা ডিস্টাল আইলিয়ামের মধ্যে এইরকম আছে। কোলোনিক অবস্ট্রাকশন অথবা গ্যাস্ট্রোকোলিক ফিস্টুলা। গ্যাস্ট্রোকোলিক ফিস্টুলা এইটা হচ্ছে মানে, এটা হচ্ছে জানার জিনিস। এটা কি জিনিস? আমরা জানি স্টোমাকের অ্যানাটমি, তো আমরা জানি স্টোমাকের অ্যানাটমিতে নিশ্চয়ই মনে আছে স্টোমাকের কোন পার্টটা কোলনের পাশের, কোলনের সবচাইতে কাছে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে কোলনের কোন পার্টটা স্টোমাকের সবচাইতে কাছে থাকে, উল্টা প্রশ্ন করছি। কোলনের হচ্ছে ট্রান্সভার্স কোলনটা। সো ট্রান্সভার্স কোলন কিন্তু স্টোমাকের খুবই কাছাকাছি থাকে।
সো যদি এই ফিস্টুলা মানে কি, ফিস্টুলা ইজ অ্যান অ্যাবনর্মাল কমিউনিকেশন বিটুইন টু চ্যানেল বা টু চেম্বার। সো এই হচ্ছে স্টোমাকের ওয়াল, এই হচ্ছে কোলনের ওয়াল। এই দুইটার মাঝখানে যদি ইনফ্ল্যামেশন হয়, ইনফেকশন হয়, নেক্রোসিস হয়, তাইলে এই অংশটা পুরাপুরি ধ্বংস হয়ে যাবে। এই অংশটা ধ্বংস হয়ে গেলে কি হইলো, এই অংশ ধ্বংস হয়ে গেলে স্টোমাক, এই হচ্ছে স্টোমাকের ওয়াল, এই হচ্ছে কোলনের ওয়াল। তাইলে এই যে এখানে একটা অ্যাবনর্মাল কমিউনিকেশন তৈরি হয়ে গেল, এটা হচ্ছে স্টোমাকের লুমেন, এটা হচ্ছে কোলনের লুমেন। সো এই যে স্টোমাক এবং কোলনের মধ্যে এই জায়গার মধ্যে একটা অ্যাবনর্মাল কমিউনিকেশন তৈরি হয়েছিল। তাইলে কি হয়, এই যে এই অংশ কোলনের এই অংশে তো অবশ্যই ফিকাল ম্যাটেরিয়াল, তাহলে কোলন থেকে ফিকাল ম্যাটেরিয়াল স্টোমাকে চলে যাবে এবং সেটা ভমিট করে দিলে অবশ্যই ফিকাল কন্টেন্টের মতো ফিকাল ভমিটিং হবে আর কি। সো এই হচ্ছে ঘটনা। ব্লাড ইন ভমিটিং, দিস ইজ ভেরি মাচ ডেঞ্জারাস। এটা হচ্ছে ভেরি মাচ ডেঞ্জারাস। এটা একটা রেড ফ্ল্যাগ সাইন অফ ভমিটিং। ভমিটিং এর কিছু রেড ফ্ল্যাগ সাইন আছে, তার মধ্যে এইটা একটা, যে যদি ব্লাড থাকে তার মানে অবশ্যই এটাকে আপনাকে সিরিয়াসলি নিতে হবে। কি হইতে পারে, ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ হইতে পারে, গ্যাস্ট্রিক ইরোশন, কার্সিনোমা অফ স্টোমাক, অথবা রাপচার্ড ইসোফেজিয়াল ভেরিসেস। তারপরে হচ্ছে কালার অফ দ্য ভমিটাস, কফি গ্রাউন্ড ভমিটাস, এইটা হচ্ছে মূলত রাপচার্ড ইসোফেজিয়াল ভেরিসেস থেকে পাওয়া যায়। ব্লিডিং ইন দ্য স্টমাক, প্রথমে এই ঘটনাটা কি হয়, ব্লাডের মধ্যে তো আমরা জানি হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন কি লাল, সেই হিমোগ্লোবিনটা অ্যাসিড এবং অ্যাসিডের কনভার্টে হয়ে যায় হচ্ছে হিমাটিন, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রভাবে হয়ে যায় হিমাটিন। এই অ্যাসিড হিমাটিনের কালার হচ্ছে কফি গ্রাউন্ড কালার, মানে বাদামি কালার, বাদামি কালার, কফি গ্রাউন্ড কালার। তাহলে কফি গ্রাউন্ড কালার ভমিটাসের অর্থ হচ্ছে অবশ্যই এক্ষেত্রে জিআইটিতে ভমিটিং হয়েছে। জিআইটিতে, জিআইটি বলতে স্টোমাকে আর কি। কফি গ্রাউন্ড কালারের ভমিটিং মানেই হচ্ছে যে স্টোমাকে আপনার ব্লিডিং হয়েছে, সেই ব্লিডিংটা এখন অ্যাসিড পেপটিক ডাইজেশনের কারণে কফি গ্রাউন্ড কালার ডেভেলপ করছে। বাইল স্ট্যান্ড আমরা গ্রিনিশ ভমিটিং, এটা অলরেডি আমরা বলে ফেলেছি, ডিস্টাল টু পাইলোরাস হলে হবে। টাইমিং অফ দ্য ভমিটিং, আর্লি মর্নিং ভমিটিং, আর্লি মর্নিং ভমিটিং হচ্ছে রেইজড আইসিপিতে, ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারে, প্রেগনেন্সিতে এবং অ্যালকোহলিজমে। ভমিটিং 1 আফটার আওয়ার, এটা হচ্ছে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, মানে খাওয়ার 1 ঘন্টার মধ্যেই বমি শুরু হয়ে গেছে, খাওয়ার 1 ঘন্টা পরে বমি করতেছে, এইটা হচ্ছে আমার গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, মানে পাইলোরিক স্টেনোসিস বা কার্সিনোমা অফ স্টোমাক। এখন গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন দুইটা কারণে হতে পারে, একটা হচ্ছে পাইলোরিক স্টেনোসিস, মানে পাইলোরাসটা অনেক বেশি হাইপারট্রফিড হয়ে গেছে, অথবা স্টোমাকের ওয়ালে কোনো কার্সিনোমা হয়েছে, যার কারণে আমাদের স্টোমাকের আউটলেটটা অবস্ট্রাকশন হয়ে গেছে, পাইলোরিক স্টেনোসিস অথবা গ্যাস্ট্রিক কার্সিনোমা অফ স্টোমাক। এখনকার যুগে পাইলোরিক স্টেনোসিসটা আসলে খুবই কম হয়, এখনকার যুগে পাইলোরিক স্টেনোসিসের বদলে গ্যাস্ট্রিক কার্সিনোমাটাই বেশি কমন। ভমিটিং ইমিডিয়েটলি, একদম ইমিডিয়েটলি আফটার ইটিং, এইটার অর্থ হচ্ছে সাইকোজেনিক, এটার অর্থ হচ্ছে সাইকোজেনিক। পেপটিক আলসার উইথ পাইলোরিক স্পাজম, পাইলোরিক স্পাজম, এইটা রেয়ার, এইটা বাদ দেন, জাস্ট একটা মনে রাখতে চাইলে মনে রাখবেন সাইকোজেনিক, মানে যে খাইতেই চায় না তারা যদি জোর করে খাওয়ানো হয় তাহলে সে জোর করে বমি করে দেবে, এটাই আর কি বোঝানো হয়েছে। এবার হচ্ছে অ্যাসোসিয়েটেড ফিচার থেকে আমরা কিছু ডায়াগনোসিসের দিকে পৌঁছাতে পারি। প্রেগনেন্সি তো কমন কজ অফ ভমিটিং, তারপরে হচ্ছে ভমিটিং উইদাউট নজিয়া, এই যে এটা আমরা বলছিলাম, কিন্তু এটা আমরা বলছিলাম নজিয়া ছাড়া ভমিটিং, সেটা হচ্ছে আইসিপির ফিচার। তারপরে প্রজেক্টাইল ভমিটিং, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডিউ টু পাইলোরিক স্টেনোসিস অথবা গ্যাস কার্সিনোমা অফ স্টোমাক। ইনডিউসড ভমিটিং, এই যে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন এবং বুলেমিয়া নার্ভোসা, এই যে বুমিলেমিয়া নার্ভোসা, এবং এই বুলেমিয়া নার্ভোসাওয়ালা পেশেন্টটি ঠিক একদম এই সাইকোজেনিক, মানে সে খাবার সাথে সাথে বমি করে দেবে আর কি। পেইন ইন অ্যাবডোমেন রিলিভড বাই ভমিটিং, এই যে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, গ্যাস্ট্রিক আলসার। সো এই তিনটা হচ্ছে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের ফিচার, প্রজেক্টাইল ভমিটিং, ইনডিউসড ভমিটিং এবং পেইন, এই যে পেইন ইন অ্যাবডোমেন, দ্যাট ইজ পেইন ইজ রিলিভড আফটার ভমিটিং, পেইন রিলিভড আফটার ভমিটিং, এটা হচ্ছে আমাদের একই কারণ, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের ফিচার। তারপর হচ্ছে ভমিটিং উইথ সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন অ্যান্ড অ্যাবসোলিউট কনস্টিপেশন, এই যেটা আমরা বলছি, বইলাই গেছি আমরা, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। অ্যাকিউট ভমিটিং উইথ ডায়রিয়া অ্যান্ড ফিভার, গ্যাস্ট্রোএন্টারাইটিস, অলরেডি আমরা বলে গেছি। ভমিটিং উইথ ফিভার, ইনফ্ল্যামেটরি অর ইনফেক্টিভ অরিজিন,
অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। তারপরে হচ্ছে ভমিটিং অফ সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, রেনাল অথবা বিলিয়ারি কোলিক। এই যে রেনাল কোলিক এবং বিলিয়ারি কোলিক থেকেও ভমিটিং হইতে পারে। ইউরেটারে স্টোন, রেনাল কি হয়েছে, ইউরেটারে একটা স্টোন আটকে গেছে, এত বেশি পেইন হয়েছে, পেইনের কারণে পেশেন্টের ভমিটিং হইতে পারে, অনেক বেশি পেইন থেকেও পেশেন্টের ভমিটিং হইতে পারে। এইটা রেনাল অথবা বিলিয়ারি কোলিকে দেখা যায়। ভমিটিং উইথ জন্ডিস, জন্ডিস মানে কি আমরা বুঝি অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস। অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস হলে পেশেন্টের জন্ডিস থাকবে। চেস্ট পেইন, অ্যাকিউট এমআই, ইউনিলেটারাল হেডেক, মাইগ্রেন ক্লাস্টার হেডেক অলরেডি আমরা বলে ফেলছি। টিনিটাস, ভার্টাইগো, ভেস্টিবুলার ইনভলভমেন্ট, এই যে এগুলো কিন্তু আমরা বলেই গেছি, এখানে আমরা বলেই গেছি সব। প্রলং হিস্ট্রি অফ ভমিটিং উইথ লিটল অর নো, এই যে সাইকোজেনিক, সাইকোজেনিক ভমিটিং এর একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ভমিটিং এর আমরা কয়েকটা ভমিটিং এর আমরা 2-3টা রেড ফ্ল্যাগ সাইন জানি, যেগুলো হচ্ছে ইন্ডিকেট করে খারাপ ডিজিজ আছে। এক হচ্ছে ওয়েট লস, দুই হচ্ছে হেমাটেমেসিস অথবা মেলেনা হেমাটেমেসিস, ব্লাডি ভমিটিং, এগুলো হচ্ছে মানে এগুলা থাকা মানে হচ্ছে খুবই খারাপ কজ, এগুলা থাকা মানে খুবই খারাপ কজ। আর সাইকোজেনিক ভমিটিং এর পেশেন্টের ক্ষেত্রে ওয়েট লস সাধারণত থাকে না, দীর্ঘদিন অনেক লম্বা দিন ধরে ভমিটিং, সে বলতেছে আমি 3 মাস ধরে বমি করতেই আছি, কিন্তু আপনি হিসাব করে দেখলেন 3 মাসে তার ওজন কমেই নেই, তার মানে ওইটা আসলে সাইকোজেনিক কজ। সে ভমিটিং করে, ওটা আসলে সে মিথ্যা কথাও বলতে পারে, সে ভমিটিং করেও নাই, আপনার কাছে এসে উল্টাপাল্টা কথা বলতেও পারে, এমনও হইতে পারে। সাইকিয়াট্রিক পেশেন্ট গুলো আসলে কি বলে এটা আসলে বলাটা খুবই টাফ একটা জিনিস আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে ভমিটিং মে বি কজ বাই ড্রাগস, যেমন ডাইগক্সিন, এই যে ডাইগক্সিন, অপিয়াম, অ্যানেসিয়াইডস, কেমোথেরাপিউটিক এজেন্টস, অ্যামিনোফাইলিন এটসেট্রা। দিস মে কজ রেডিওথেরাপি অ্যাজ ওয়েল। এই আর কি। সো এই ছিল হচ্ছে আমাদের ভমিটিং রিলেটেড, মেডিসিন রিলেটেড আলোচনা। যেহেতু ভমিটিং হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ, প্রায় সময় পেশেন্টরা আমাদের ভমিটিং নিয়ে কমপ্লেন করে, এই কারণে আমি আপনাকে যে মেডিসিনে ওয়ার্ডে যদি কোনো একটা পেশেন্ট ভমিটিং বলে, সেটা ক্ষেত্রে আপনি কিভাবে একটা প্রপার হিস্ট্রি নেবেন সেটা একটু দেখাইলাম আর কি।